প্রবাসীরা অনেক মিথ্যাবাদী। এই কাজের যে ধরন সেই ধরনের মধ্যে কিন্তু মৃত্যু ঝুঁকি থাকে, প্যারালাইসিসের ঝুঁকি থাকে। কেউ 10 বছর 12 বছর, কেউ 2 ভিসা 3 ভিসা 4 ভিসা শেষ করার পর যখন দেশে ফিরছে তখন সে হয়ে যাচ্ছে দুস্থ প্রবাসী। প্রবাসীদের জন্য সর্বপ্রথম আমরা যেই ফ্যাসিলিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে তার স্বপ্নের বাড়ি করার জন্য আমরা তাকে হোম লোন দিব, অ্যাফোর্ডেবল হোম লোন। যে প্রবাসীদের ভাইরা দামি বাইক চালাচ্ছে, প্রবাসীদের বোনরা আইফোন ইউজ করছে, টিকটক করছে। টিকটক করা খারাপ আমি বলবো না, নতুন নতুন ড্রেস পরছে, কিন্তু প্রবাসী কিন্তু সেখান থেকে বলতেছে যে না আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। এইটা একেবারে 99% প্রবাসীর ক্ষেত্রে একই হিস্ট্রি। সেখান থেকে একটু সরে আসার জন্য প্রবাসী ভাইদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণে বাংলাদেশ ফাইন্যান্স বীর আছে পাশে। বীর গ্রাহক হলেই আপনি পাচ্ছেন জীবন ও স্বাস্থ্য বীমা, গড়তে পারছেন নিজের বাড়ি, বিমানবন্দরে লাউজ অ্যাক্সেস সহ সঞ্চয়ের বিভিন্ন স্কিম তো থাকছেই। বাংলাদেশ ফাইন্যান্স বীর প্রবাসী স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্ল্যাটফর্ম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ফাইন্যান্স নিবেদিত বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রবাসীর বীর। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেগুলো হলো প্রবাসে যারা তাদের ঘাম শ্রম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন, একটা সময় এসে তারা আসলে হতাশায় ভোগেন যে টাকা যা রোজগার করেছেন সেই টাকা তারা দেশের জন্য এবং দেশের যেই পরিবার রেখে গিয়েছেন তাদের জন্য খরচ করে ফেলেন। এই যে প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করেই বাংলাদেশের অন্যতম একটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স একটি প্রোডাক্ট নিয়ে এসেছে, তার নাম হলো বীর। এই বীরের সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ফাইন্যান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন এই আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একই সাথে প্রবাসীদেরকে নিয়ে কাজ করে থাকেন, কাজ করছেন। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ফাইন্যান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মুর্শিদ মোহাম্মদ আশফাকুল আলম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আশফাক, একটু শুরুতেই জানতে চাই আসলে এই আপনারা যে বীর প্রোডাক্টটা নিয়ে এসেছেন এটা আসলে কি? আপনি ইন্ট্রোডাকশনে যেই সুন্দর করে বলেছেন যে ঘাম এবং শ্রম, প্রবাসীরা তাদের ঘাম এবং শ্রম দিয়ে তাদের স্বজনদের জন্য তাদের সমস্ত সঞ্চিত যেই টাকা থাকে সেটা পাঠান, লিগ্যাল চ্যানেলে যখন পাঠান তখন সেটাকে আমরা বলি রেমিটেন্স। এই প্রবাসীদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। এটা একটা কোনো প্রোডাক্ট না, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আসলে প্রবাসীদের সমস্ত প্রয়োজনের কথাকে মাথায় রেখে, আপনি যদি একটু সিম্পল ওয়েতে চিন্তা করেন যে প্রবাসীরা আসলে বাংলাদেশের যে টাকা পাঠাচ্ছে তাদের ডিমান্ডটা কি। প্রবাসীরা যখন দেশের বাইরে যাচ্ছে তখন তারা যাচ্ছে কিন্তু ঋণ করে। কেউ কারো জমি বিক্রি করছে, কারো মায়ের স্বর্ণ বন্ধক দিচ্ছে, বউয়ের স্বর্ণ বন্ধক দিচ্ছে, বিক্রি করছে, গরু বিক্রি করছে এবং সুদে টাকা নিয়ে দেশের বাইরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কমন একটা সিনারিও। এখান থেকে আমরা যখন একটা প্রবাসী দেশের বাইরে যায় এবং যেই কথা বলে তাকে নেওয়া হয় সেই কাজ কিন্তু সে সবসময় পায় না, যেই বেতন বলে নেওয়া হচ্ছে সেই বেতনও সে সবসময় পায় না। যতটুকুই তার সেই ইনকাম থাকে সেই ইনকাম সে তার সমস্ত কিছুই হয়তো কিছু হাত খরচ, কিছু মোবাইলের বিলের এই টাকাটা রেখে বাকি সমস্ত টাকাই সে দেশে পাঠিয়ে দিচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2 বছর দেশের বাইরে ছিলাম, তো আমি ওদের নিয়ে কাজ করেছি দুবাইতে, আমি জানি ব্যাপারটা। তো এই প্রবাসীদের যেই টাকাগুলো ওরা দেশে পাঠিয়ে দিচ্ছে এবং যখন সে নিজে দেশে ফিরছে, কেউ 10 বছর 12 বছর, কেউ 2 ভিসা 3 ভিসা 4 ভিসা শেষ করার পর যখন দেশে ফিরছে তখন সে হয়ে যাচ্ছে দুস্থ প্রবাসী। বলতে খুব কষ্ট লাগে, এটা বাস্তবতা এবং এটাই সত্য যে এই দুস্থ প্রবাসী তার যেই ট্যাগ হয়, সে নামকরণ হয়, তখন তার পুনর্বাসন প্রয়োজন পড়ে। আমরা বাংলাদেশ ফাইন্যান্স থেকে আমাদের সম্মানিত এমডি মহোদয় মোহাম্মদ কায়সার হামিদ স্যার, উনি এটার উদ্যোগ নিলেন যে ঠিক আছে আমরা প্রবাসীদের জন্য একটা স্পেশাল একটা প্ল্যাটফর্ম করব যাতে করে তাদের সমস্ত প্রয়োজনকে আমরা মিট আপ করতে পারি। সে যখন দেশের বাইরে আছে তখন সেখান থেকেও সে যেন দেশের জন্য কিছু একটা করতে পারে, শুধুমাত্র রেমিটেন্স পাঠিয়ে না, এর চেয়ে আরও বেশি কিছু, এবং দেশের বাইরে থেকেও সে যেন তার স্বপ্নগুলো পূরণ করতে পারে।
এই স্বপ্নগুলো কিভাবে সে পূরণ করতে পারবে? সেটা হচ্ছে দেশের বাইরে যখন একটা মানুষ যাচ্ছে বাংলাদেশ থেকে, এবং সে বাংলাদেশে তখন কিন্তু খুব নিম্ন মধ্যবিত্ত অথবা খুব গরিব অথবা সমাজের সেই প্রিভিলেজড কোনো অবস্থা থেকে না, তার একটা স্বপ্ন থাকে বড় করে একটা বাড়ি করা। আপনি দেখবেন যে আপনি আপনার গ্রামের বাড়ি যে কোনো জায়গাতেই হোক না কেন, যেখানে প্রবাসী আছে সেখানে সে দেশের বাইরে থেকে একটা স্বপ্নের একটা বাড়ি করতে সে চায়। সেই বাড়ি যে সে করতে চায়, সেই বাড়ি করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা কিন্তু তখন তার সঞ্চয় হয় না। কিছু টাকা সে দিতে পারে ইনিশিয়ালি, আবার সে প্রত্যেক মাসে যদি তাকে একটু কিস্তি করে দেওয়া হয়, সে কিন্তু কিস্তির টাকাটা সে চালাতে পারবে। তো আমরা সেই প্রবাসীদের জন্য সর্বপ্রথম আমরা যেই ফ্যাসিলিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে তার স্বপ্নের বাড়ি করার জন্য আমরা তাকে হোম লোন দিব, অ্যাফোর্ডেবল হোম লোন। তো এই হোম লোনটা আমরা দিচ্ছি। আমরা তাকে তার এই যে তার ছোট ভাই বোন আছে, তার বাবা মা আছে, তার ওয়াইফ আছে, তার মনের ভিতর কিন্তু একটা খুব খচখচানি থাকে যে আমি আমার ছোট ভাই বোনের বিয়ের বাকি, ছোট ভাই এখনও লেখাপড়া করছে, কিন্তু আমি এতগুলো টাকা খরচ করে দেশের বাইরে চলে আসলাম, তো দেশের বাইরে থেকে আমি তাদের জন্য কি করতে পারি? আমরা যদি প্রবাসীদের ডিপেন্ডেন্ট যারা আছে, তাদের বাবা মা হোক, ভাই বোন হোক, অথবা ওয়াইফ হোক, তাদেরকে যদি আমরা আত্মকর্মসংস্থানের জন্য আমরা কৃষি ঋণ দেই, এসএমই ঋণ দেই, নারী উদ্যোক্তা ঋণ দেই, যেটা আমরা এমনিতেও দিয়ে থাকি খুবই স্বল্প পরিমাণ মুনাফা অথবা সুদ নিয়ে, সেটা আমরা আরও একটু এক্সটেন্ড করেছি, আরও বেশি সহজলভ্য করেছি এই প্রবাসীদের জন্য, এই প্রবাসীদের ডিপেন্ডেন্টদের জন্য। এরপরে আসছে সে দেশের বাইরে যখন সে কাজ করছে, সেই কাজ কিন্তু মোটেও কোনো স্বাভাবিক কোনো নর্মাল অফিস জব সাধারণত হয়ে থাকে না। আমাদের যে অভিজ্ঞতা বলে, দীর্ঘ অভিজ্ঞতা, সেটা হচ্ছে প্রবাসীরা কাজ করে থাকে কনস্ট্রাকশনে, ওনারা কাজ করে থাকে ক্লিনিংয়ের কাজ। ম্যাক্সিমাম আপনি 80 to 90% আমাদের যে 1.5 কোটি প্রবাসী দেশের বাইরে আছে 176টার মতো দেশে, লিগালি সেই 1.5 কোটি, আপনি যদি আবার কিছু থাকে ইলিগাল ভিসার জটিলতায়, তো এগুলো ধরলে সেটার পরিমাণ কিন্তু প্রায় 2 কোটি। তো এই দীর্ঘ এই বিশাল যে জনসংখ্যা আমাদের প্রবাসী ভাইরা, এই প্রবাসী ভাইদের এই কাজের যেই ধরন, সেই কাজের ধরনগুলো হয় খুব ঝুঁকিপূর্ণ। প্রচণ্ড গরম, প্রায় 45 অথবা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তারা কাজ করছে। এদের এই কাজের যে ধরন, সেই ধরনের মধ্যে কিন্তু মৃত্যু ঝুঁকি থাকে, প্যারালাইসিসের ঝুঁকি থাকে, ওনারা ডিজেবল হন পার্শিয়ালি অথবা পার্মানেন্টলি, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল বিভিন্ন রিজনে। আমরা তাদেরকে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দিচ্ছি। আমাদের অলরেডি আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি যে তাদের যে কোনো মৃত্যু, অ্যাক্সিডেন্টাল অথবা কোনো পার্শিয়াল অথবা কোনো পার্মানেন্ট ডিসেবিলিটি, এগুলোর কারণে যদি তার কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তার যেই ইনকাম যেই সোর্সটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু আমরা একটা ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি নিয়ে আসছি। এর সাথে সাথে প্রবাসী বীর যদি আমাদের মারা গিয়ে থাকেন, তো সেই লাশটা দেশে আনার জন্যও কিন্তু আমরা একটা অ্যামাউন্টের ব্যবস্থা আমরা রেখেছি। আমি প্রথমে বললাম তাদের স্বপ্নের বাড়ি করার কথা, তাদের যে ডিপেন্ডেন্ট আছে সেই ডিপেন্ডেন্টদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটির কথা, আমি ইন্স্যুরেন্সের কথা বললাম। এছাড়াও তাদের একটা বড় একটা ঝামেলা থাকে, আপনি দেখবেন যে দেশের বাইরে যাওয়ার সময় যেই এয়ারপোর্টে যেই ঝক্কি ঝামেলা, এবং দেশের বাইরে থেকে ফেরার জন্য এয়ারপোর্টে যেই সকল ঝামেলায় তারা পড়ে। আমরা রিসেন্ট একটা ঘটনা দেখলাম না, ওমান থেকে এক ভাই দেশে এসেছেন, 7 জন, একই পরিবারের 7 জন সদস্য উনি হারিয়েছেন। কি হলো, মাইক্রোবাসের চালক ঘুমিয়ে গিয়েছিলেন, তো সেটা ডোবার মধ্যে পড়ে 7 জন, উনি একমাত্র জীবিত বেঁচে ফিরেছেন, আর 7 জন মারা গেলেন। তো আমরা দেখেন, একটা প্রবাসী মাইক্রোবাসটা সে হয়তো বা গ্রাম থেকে ভাড়া করে নিয়ে এসে এয়ারপোর্টে তাকে আনতে গেল, তার 2 মেয়ে, মা, বাবা, বউ, তারপরে তার নানি, এরকম। তো আমরা এই ফ্যাসিলিটিগুলো কিন্তু প্রবাসীদেরকে দিয়ে থাকি। বাসা থেকে পিক করে আমরা এয়ারপোর্টে পর্যন্ত নিয়ে যাই, আবার দেশের বাইরে থেকে যখন আসে আমাদেরকে যদি আগে থেকে জানায়, তো সেটা আমরা আবার তাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করে আবার বাসা পর্যন্ত দেই। এর মধ্যে আবার কিছু সার্ভিস আমাদের আছে, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস।
একজন প্রবাসী তার বয়স কত, এরকমও হয় যে কোনো রকমে পাসপোর্ট করার বয়সটা হলেই কিন্তু সে দেশের বাইরে চলে যাচ্ছে। সে হয়তোবা ঢাকাতেও কোনো সময় আসে নাই, হয়তোবা মেডিকেল করার জন্য এক সময় সে ঢাকাতে আসছে, অথবা গ্রাম থেকেই সে মেডিকেলটা করেছে, তাদের থানা শহর থেকে পাসপোর্টটা সেখান থেকে করেছে, সরাসরি ঢাকায় এসে এয়ারপোর্টে উঠছে। সে তো আসলে সব কিছু বুঝে না, কোন জায়গায় যেতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, কোন ডেস্কে দাঁড়াতে হবে, কোন জায়গায় ইমিগ্রেশন কীভাবে পার হতে হবে। আমাদের সেখানে খুব সার্ভিস ভেন্ডর আমাদের আছে যারা তাকে ওয়েলকাম করে তাকে এই কাজগুলো করে দেওয়া, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা দেওয়া। আমাদের দেখেন স্পেশাল কিছু ফ্যাসিলিটি আমরা শুধুমাত্র বড় বড় ক্লায়েন্ট যারা ব্যাংকের হয়ে থাকেন তারা পায় এবং ক্রেডিট কার্ড হোল্ডাররা পায়, সেটা হচ্ছে গিয়ে লাউঞ্জ ফ্যাসিলিটি। আমরা প্রবাসীদেরকে এই লাউঞ্জ ফ্যাসিলিটির ব্যবস্থা আমরা করেছি। প্রবাসীদেরকে আমরা ভিআইপি লাউঞ্জে তাদেরকে আমরা, যেহেতু আমরা বলছি এই প্রবাসীরা বীর এবং বীরের মতোই তাকে যেন আমরা ট্রিটমেন্ট দিতে পারি, সেই ব্যবস্থা আমরা করেছি। এই যে একটা সমন্বিত একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে সে তার সোশ্যাল রিকগনিশনটা পাচ্ছে, শুধুমাত্র মুখে বলা না যে সে অনেক রেমিটেন্স যোদ্ধা, এই সেই রেমিটেন্সের বাইরে থেকে প্রবাসীর যেই বাংলাদেশে যেই অর্থনীতিতে তাদের যে অবদান, সেই অবদানকে আমরা স্বীকার করে নিয়ে তাদেরকে বীরের বেশে সেই বরণ করা, এয়ারপোর্টের ফ্যাসিলিটিগুলো দেওয়া, তাকে তার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করা, তার লাইফের রিস্ক এবং তার অ্যাক্সিডেন্টাল রিস্কের সেই বেনিফিটগুলো দেওয়া, তার ডিপেন্ডেন্টদের জন্য সমস্ত ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিগুলো দেওয়া, সেগুলো আমরা করছি। এবং এই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু দুই ধরনের, প্রচলিত যেই আর্থিক ব্যবস্থা সেখানেও অ্যাভেলেবেল আছে এবং ইসলামিক ফাইন্যান্স থেকেও আছে। আমি ইসলামিক ফাইন্যান্স ডিভিশনের হেড হিসাবে এটা দেখাশোনা করছি। আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলে এই যে প্রবাস, আপনি বলছিলেন যে আমাদের যারা বিদেশে থাকে তাদের অধিকাংশই আসলে একটু নিম্নমানের কাজের জন্য যায়, বা একই সাথে গ্রাম থেকে যে তারা জীবনের প্রথমেই ঢাকায় আসে। তো আসলে এদেরকে আসলে এই শিক্ষিত করে তোলা বা শিক্ষিত বলতে আমি যেটা বলছি যে একটা কাজের জন্য যাওয়া প্রশিক্ষণ, এরকম কোনো প্রজেক্টই আপনাদের এই প্রোডাক্টের মধ্যে আছে? জি, আমরা এটা আইডেন্টিফাই করেছি। আমাদের অলরেডি এদের প্রবাসীদেরকে যে ভাষা শিক্ষার জন্য আমাদের দেখেন যেই 1.5 কোটি থেকে 2 কোটির জনসংখ্যা, তার অর্ধেকই আমাদের হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে প্রায় 24টা মতো দেশে আমাদের প্রায় 80 থেকে 90 লক্ষ বাংলাদেশি আছে। তো এই প্রবাসীদেরকে ভাষা শিক্ষার জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা তাদেরকে একটা ব্যাচ অলরেডি কমপ্লিটও হয়েছে এবং সাকসেসফুলি ওনারা প্রবাসীদের আরবি শিখিয়েছি আমরা, এবং ওনারা তাদের কর্মক্ষেত্রে এটার বেনিফিট পাচ্ছে। একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে গিয়ে প্রবাসীদের আরও কিছু স্বপ্ন। সেটা হচ্ছে গিয়ে দেখেন এখন হজ করতে লাগে 7 লাখ 8 লাখ টাকা, ওমরা করতে আপনি যে কোনোভাবে যেন তেনোভাবে ওমরা করতে গেলেও কিন্তু 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। তো আমরা প্রবাসীদেরকে যাতে তারা এই স্বপ্নটা পূরণ করতে পারে, তাদের বাবা মাকে হজে নিতে পারে, তার আত্মীয় স্বজনকে হজে নিতে পারে, এটার জন্য কিন্তু আমরা এই হজের জন্য আমরা ফাইন্যান্স করে থাকি। স্পেশালি প্রবাসীদের জন্য আমাদের এই ফ্যাসিলিটিটা আমরা অ্যাভেলেবেল করেছি, অন্যান্য কাস্টমারদের জন্যও সেটা আছে। তো আরেকটা বিষয় যেটা বলছিলেন যে আপনারা হোম লোনটা দেন প্রবাসী, জি। এই হোম লোনটার প্রসেসটাকে কি, কোন ফরম্যাটে? দেখুন, আমি তো যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এটা অলাভজনক না, এটা লাভজনক। আমার কাছে কোনো ফরেন ফান্ডও নাই, অথবা আমি সরকারও না। তো আমাকে এটা করতে হচ্ছে আসলে একটা প্রসিডিউরের মাধ্যমে। প্রসিডিউরটা কি? সেটা হচ্ছে গিয়ে প্রবাসীরা যখন দেশের বাইরে থেকে আমাদের এখানে রেমিটেন্সটা পাঠাচ্ছে, সেই রেমিটেন্সটা পাঠাচ্ছে সে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। তো প্রবাসীদেরকে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনি তো রেমিটেন্স আপনি আপনার মতো করে পাঠান, কিন্তু আপনার যেই ব্যাংকেই অ্যাকাউন্টটা থাকছে সেটার সঙ্গে যদি আপনি একটু EFTN-এর মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেন, তাহলে সেখান থেকে একটা সেভিংস কিন্তু আপনি আমার এখানে করতে পারেন। তো প্রবাসীদেরকে সেভিংসে উদ্বুদ্ধ করার জন্য, তাদের যাতে বাসনের প্রয়োজন না হয়, তারা যেন সেই দুস্থ ট্যাগটা তাদের না লাগে তাদের জীবনে, এটার জন্য কিন্তু আমরা তাদেরকে রেমিটেন্স করার পাশাপাশি নিজের নামে সেভিংস করার জন্য আমরা গুরুত্বটা দিচ্ছি। আপনি দেখবেন যে প্রবাসীদের অনেক হিস্ট্রি আমরা জানি। আপনি থানা পুলিশের যদি কেস আপনি দেখেন, জিডির পরিমাণগুলো দেখেন, প্রবাসীদের বিভিন্ন রকমের জিডি সেখানে হয়, বিভিন্নভাবে তাদের স্ত্রী বিভিন্ন কার্যকলাপে যুক্ত হচ্ছে, যেটা প্রবাসীদের আসলে এক্সপেক্টেড না। এবং সে দেশের বাইরে থেকে অনেক সময় অনেক ভুয়া অথবা লাভজনক চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন জায়গাতে সে বিনিয়োগ করছে, যেগুলো আসলে টাকা হাতিয়ে নেওয়ার একটা বুদ্ধি। তো এই সমস্ত কিছু ছেড়ে
বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত এবং পরপর 2বার বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল রেটিং পাওয়া বাংলাদেশ ফাইন্যান্স পিএলসিতে উনি চাইলে প্রবাসীরা ইসলামিক ফাইন্যান্সেও রাখতে পারে, প্রচলিত আর্থিক ব্যবস্থাতেও রাখতে পারে, আমাদের এখানে সেভিংসটা করতে পারে। আমাদের টার্গেট মূলত হচ্ছে গিয়ে প্রবাসীদের জন্য কিছু একটা করা, যে এরকম কাজ আসলে বাংলাদেশে আগে কখনো করেনি কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে, এটা হয়নি, এটা খুব একটা রেভলিউশনারি প্রোডাক্ট। তো এখান থেকে আমাদের যে সেভিংসটা হচ্ছে সেই সেভিংসটা আমরা ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করছি, সেখান থেকে আমাদের যেই লাভটা হচ্ছে সেই লাভের টাকাটা আমরা আসলে প্রবাসীদের জন্যই, প্রবাসীদের ডেভেলপমেন্টের জন্যই আমরা খরচ করছি। এই যে বিভিন্ন দক্ষতা অর্জন থেকে শুরু করে সামনে আরও প্রবাসীদের বাচ্চা কাচ্চার জন্য আমরা স্পেশাল কিছু ফ্যাসিলিটি নিয়ে আসছি, যাতে প্রবাসীরা এটা ভালো ফিল করে যে তাদের বাচ্চাদেরকেও আমরা সেভাবে ট্রিট করি। প্লাস বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে আমরা বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে আসার জন্য চিন্তা করছি। বিভিন্ন হসপিটালের সঙ্গে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে যাতে করে তারা প্রবাসীরা এই ডিসকাউন্ট ফ্যাসিলিটিগুলো পায়। একটা কথা আপনি মাঝখানে বলছিলেন যে আসলে বিমা সুবিধা আপনারা দিচ্ছেন। জি জি জি। এই যে বিমা সুবিধা, আপনি একটা আর্থিক প্রতিষ্ঠান আসলে একজন প্রবাসীকে কিভাবে বিমার আওতায় আনছেন? বিমার আওতায় আসলে দেখুন, প্রবাসীদের কাছ থেকে আমি যেই সেভিংসটা নিচ্ছি সেই সেভিংসটা থেকে আমি তো ইনভেস্ট করছি। আমার যে লাভ হচ্ছে, আমি যেটা বললাম যে প্রবাসীদের এই টোটাল যেই সেভিংসটা, এই সেভিংসটা থেকে বিনিয়োগ করে আমার যেই লাভটা হচ্ছে সেই লাভটা আমি প্রবাসীদের জন্যই খরচ করছি। তো আমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা কিন্তু আমি দিচ্ছি, এটা প্রবাসীকে দিতে হচ্ছে না। তাদের জন্য তাদের পক্ষ থেকে বাংলাদেশ ফাইন্যান্স নিজে থেকেই এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছে, যাতে করে তাদের আমানতও সিকিউর থাকে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের যেই বিভিন্ন রিস্ক আসে সেই রিস্কগুলোও যাতে কভার করে। তো আপনার কথার শুরুতেই একটা কথা বলছিলেন, আপনি প্রবাসীদের যারা ভাই বোন বা ডিপেন্ডেন্ট যারা আছে তাদের জন্য আপনারা এক ধরনের লোনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে থাকেন, লোন দিয়ে থাকেন। সেটা আসলে এটার প্রসেসটা কি, কিভাবে তাদেরকে আপনি লোনটা? এটা একটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। একজন যখন প্রবাসী অথবা যে কোনো বাংলাদেশের যে কেউ যখন ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে অথবা আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছে, তখন কিন্তু আমরা তার একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আমরা খুঁজি যে আপনার লেনদেন কীরকম। আমার কাছে যখন প্রবাসী বাংলাদেশ ফাইন্যান্সে যখন প্রবাসী তাদের সেভিংসটা রাখছে, সেটা এফডিআর অথবা এমটিডিআর ফরম্যাটে হোক অথবা ডিপিএস ফরম্যাটে হোক, আমি কিন্তু তার একটা ট্রানজ্যাকশন প্রোফাইল আমার কাছে রেডি হয়ে যাচ্ছে। তার প্রত্যেক মাসে ডিপিএসের কিস্তি চালানোটা অথবা তার একটা সেভিংস যেটা সে এফডিআর অথবা ইসলামিক ফাইন্যান্সে যে মুদারা বা টার্ম ডিপোজিট সেখানে সে রাখলো, তার সম্বন্ধে, তার আর্থিক ক্যাপাবিলিটি সম্বন্ধে আমার একটা আইডিয়া কিন্তু সেখান থেকে হয়ে যাচ্ছে। তাইলে আমার এখানে যখন সে সেভিংসটা করছে, 6 মাস যখন আমি তার ট্রানজ্যাকশন প্রোফাইলটা আমি দেখব যে সে কীরকম পরিমাণে সে আমার এখানে সেভিংস করেছে। এই সেভিংসের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা এই সমস্ত ফ্যাসিলিটি যেগুলো বললাম, এয়ারপোর্টের থেকে শুরু করে ইন্স্যুরেন্সের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা এগুলো দেই। এবং তাকে বিনিয়োগ দেওয়ার সময়ও তাকে কত টাকা বিনিয়োগ দিব সেটাও কিন্তু আমরা সেভাবে আমরা ঠিক করি। ঠিক যেরকম আমরা সে যত টাকা আমার এখানে সেভ করবে তার 3 গুণ পর্যন্ত আমরা বিনিয়োগ দিব। ধরে নেন যে আপনি 5 লাখ টাকা একজন প্রবাসী আমার এখানে সেভ করলেন বিগত 6 মাসে, আমি তাকে 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ দিব। এটা 10 লাখ যদি উনি আমার এখানে সেভ করেন এবং সেটা যদি আমার এখানে 6 মাস থাকে, আমি বুঝলাম যে হ্যাঁ উনি এই টাকাটা রাখতে পারছেন, তাহলে আমরা তাকে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ দিব। আবার সেম একইভাবে যদি উনি মাসে 5,000 টাকা করে যদি উনি ডিপিএস করেন এবং এটা 6 মাস কন্টিনিউ করলো, আমি কত হলো 30,000 টাকা, আমি তাকে এটার 3 ডবল পর্যন্ত 90,000 টাকা পর্যন্ত বিনিয়োগ দিব। উনি যেটাতে যেই বিনিয়োগ চান সেই বিনিয়োগের অবশ্যই যাচাই করে আমরা সেগুলো দিব। তারপরে খুব সুন্দর একটা বিষয়, এই যে আমরা খুব প্যাথেটিকের মানে একটা বিষয় আপনি মাঝখানে তুলেছেন যে একজনকে গাড়ির ফ্যাসিলিটিস পর্যন্ত আপনাকে দিয়ে থাকেন। জি জি জি। এইটার প্রসেসটা আসলে কিভাবে করেন? এটা কি আপনার এয়ারপোর্টের সাথে আপনাদের কোনো কন্ট্যাক্ট? আমাদের এগুলো বিভিন্ন ভেন্ডর তো অ্যাভেলেবেল আছে, এগুলো করছে। এটাতে এক্সপার্ট এয়ারপোর্ট থেকে নিলে সেটা প্রতারণারও একটা বিশাল, এয়ারপোর্ট থেকে নিলে প্রতারণার শিকার হয় আমি বলবো না। এয়ারপোর্টে বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু ফ্যাসিলিটিগুলো কিন্তু খুব বেশি পর্যাপ্ত না। ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় অনেক মিডিয়া, ভায়া, এজেন্ট, দালাল
বিভিন্ন ধরনের লোকজন থাকে। কেউ একজন এসে বলতেছে কোনো একটা হয়তোবা ভুয়া আইডি কার্ড দেখিয়ে যে আমি এয়ারপোর্টের সিকিউরিটির লোক, হয়তোবা বলছে। আমি দেখেছি এটা, আমরা গত কয়েক সপ্তাহ ধরে, কয়েক মাস ধরে আমরা আসলে এয়ারপোর্টে বিভিন্ন প্রচারণা চালাচ্ছি এই প্রবাসীদের এই প্রোডাক্টটা নিয়ে। তো আমরা সেটা দেখেছি যে কোনো একজনকে 500 টাকা অথবা 1000 টাকা অ্যাডভান্স করেছে, বললো যে আপনি 5 মিনিট দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসছি। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে গেছে, সেই লোক তো নাই। মোবাইল নাম্বার একটা দিয়েছে, সেই নাম্বারে ফোন যায় না। এটা একেবারে আমাদের চোখের সামনে দেখা। কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সের যখন কেউ বীর প্রোডাক্টে অথবা প্ল্যাটফর্মে যখন সে এনরোলড হলো, রেজিস্টার্ড করলো, সে যখন আমার এখানে একজন ক্লায়েন্ট হলো এবং আমার এখানে একটা ট্রানজ্যাকশন প্রোফাইল তার থাকলো, একটা সেভিংস থাকলো, উনি দেশের বাইরে থেকে আসার আগে আমাকে যেই আরএমের মাধ্যমে, যেই অফিসারের মাধ্যমে উনি আমাদের সঙ্গে অনবোর্ড হয়েছেন, আমার ক্লায়েন্ট হয়েছেন, সেই অফিসারের মাধ্যমে আমাদেরকে রিচ করতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে, সেটার মাধ্যমে রিচ করতে পারে। আমাদের ইমেলের মাধ্যমে রিচ করতে পারে। আগে থেকে তার ফ্লাইট শিডিউল জানালে আমরা তাকে ওয়েলকাম জানানোর জন্য এয়ারপোর্টে সমস্ত ফ্যাসিলিটি আমরা অ্যাভেলেবেল রাখবো। সেক্ষেত্রে আপনার আসলে বাড়তি কি কোনো টাকা, ধরুন এখান থেকে চাঁদপুর যাওয়ার জন্য নর্মালি একটা গাড়ি আনলে এয়ারপোর্ট থেকে নিয়ে গেলে 4000 টাকা লাগে, বা চাঁদপুর থেকে নিয়ে আসলে তার 5000 বা 6000 টাকা খরচ হয়, আপনার এটার জন্য কি পরিমাণ চার্জ করবেন? দেখুন, আমাদের প্রবাসীরা তো সাভারেও থাকে, প্রবাসী তো মুগদাতেও থাকে, আবার প্রবাসী কিন্তু সন্দ্বীপেও থাকে। সেটা আমরা একটা ক্যালকুলেশন করেছি যে আমাদের একজন প্রবাসী অন অ্যান অ্যাভারেজ কীরকম দূরত্বে থাকেন, সেইটার ভাড়া কীরকম হতে পারে, এই সমস্ত কিছু ক্যালকুলেট করেই আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই ব্যবস্থাটা রেখেছি। এখন কেউ যদি ভাই আমার এখানে 3000 টাকার একটা ডিপিএস করে, পুরা বছরে উনি আমার এখানে 36,000 টাকা জমালো, আমার পক্ষে হয়তো বা সমস্ত ফ্যাসিলিটি তাকে একবারে দেয়া সম্ভব হবে না। এই জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা সেই ফ্যাসিলিটিগুলো রেখেছি। কিন্তু ইন্স্যুরেন্স ওনার জন্য অ্যাভেলেবেল থাকছে, ওনার জন্য মিট অ্যান্ড গ্রিট সার্ভিস যেটা, সেটা অ্যাভেলেবেল থাকছে, সেটা সমস্ত ক্লায়েন্টের জন্য অ্যাভেলেবেল থাকছে। 500-র মতো হসপিটালে ডিসকাউন্ট ফ্যাসিলিটি, সেটা অ্যাভেলেবেল থাকছে। আর বাকি যেগুলো লাউঞ্জ এবং যেই পিক অ্যান্ড ড্রপ, সেগুলো ওনার সেভিংস প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে। এটা আমরা আসলে, এটা কিন্তু দেখেন একদিকে তার জন্য একটা তার যে একটা মোটিভেশন বেশি পরিমাণ সেভ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে সহস্র প্রবাসীদের সঙ্গে আমার 1-to-1 কথা হয়েছে আমার দুবাই জীবনটাতে। আমি রেমিটেন্স নিয়ে যখন কাজ করেছি, আমি দেখেছি যে চিড়া খাচ্ছে, মুড়ি খাচ্ছে কিনে, মানে নাস্তা করে না। বিকালের নাস্তা এটা একটা শৌখিন একটা জিনিস আসলে, বিকালের নাস্তা করা অথবা কোনো কিছু করা, সেই কোন সময় ক্যান্টিন থেকে কোন খাবার দিবে এবং সেই খাবার, এই একই খাবার ঢালাও করা, মানে একই জিনিস, খুব বেশি টেস্টিও না। বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে খায়, সেখানে এরকম কিছু মশলার ব্যবহার হয় যেগুলো আসলে আমাদের বাংলাদেশিদের খুব মুখে রোচে না, তারপরও খেতে হয়। তো তারা কিন্তু কোনো টাকা পয়সা না রেখেই, এই সমস্ত কষ্টের মধ্যেই কোনো টাকা পয়সা না রেখে সমস্ত টাকা, সে যেহেতু জানে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দেশে তার জন্য অপেক্ষা করে, তার টাকার উপরে তার ডিপেন্ডেন্সি আছে অনেকের, সমস্ত টাকা পাঠায়। তো এই যে সমস্ত টাকা নিজে নিঃস্ব হয়ে সমস্ত টাকা দেশে পাঠিয়ে দেওয়া, এইখান থেকে আমার মনে হয় যে প্রবাসীদেরকে একটু আমরা চাচ্ছি যে একটু শিফট করতে, যে ভাই আপনি আপনার নামে যখন টাকাটা সেভ করছেন, আপনি কাউকে ঠকাচ্ছেন না। প্রবাসীদের ধারণা কি, বলে যে ভাই টাকা নিজের জন্য রাখবো, ওখানে দেশে মা আছে, বাবা আছে, অথবা আমি তো লোন করে আসছি। একেবারে যেটা ওনাদের চিন্তা ভাবনা, কথাগুলো আপনাকে বলছি, ভাই আমি এখানে টাকা রাখবো, আমার কাছে কেমন জানি অপরাধী লাগে। দেখেন কত সহজ সরল চিন্তা ভাবনা। তখন সে সমস্ত টাকা পাঠায়। এখন আবার প্রবাসীরা, আমি খুব একটু অন্যরকম লাগবে শুনতে, আমি বলি যে প্রবাসীরা অনেক মিথ্যাবাদী। প্রবাসীরা প্রচুর মিথ্যা কথা বলে। এই মিথ্যার হয়তো বা আল্লাহ হিসাব নেবেন না সেভাবে, কারণ প্রবাসীরা মিথ্যা কথা বলে, না খেয়েও বলে যে খুব ভালো খাইছি, কষ্ট লাগতেছে প্রচণ্ড, বলে যে না আমি খুব ভালো আছি, না ঈদের দিনে যে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতেছি, না আমরা তো 10-15 জন মিলে একটা গরু কোরবানি দিয়ে দিছি। এগুলা মিথ্যা কথা। আমি এদের নিয়ে কাজ করেছি, তো আমি প্রবাসীদের নিয়ে কাজ করে বলছি যে এগুলো সবই হচ্ছে গিয়ে আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য, বুঝ দেওয়ার জন্য বলা। এখন একজন প্রবাসী যখন কন্টিনিউয়াস এই মিথ্যা কথাগুলো বেশি বেশি করে বলছে, তখন কিন্তু সে মানুষকে বিলিভ
মানে হচ্ছে, মানুষ মনে করতে আচ্ছা ঠিক আছে, ও মনে হয় আছে মোটামুটি একরকম, অবশ্যই দেশ থেকে ছেড়ে অন্য জায়গায় থাকতে তো কষ্ট লাগে, কিন্তু সে মোটামুটি ভালোই আছে। তো তার যে কষ্টের টাকা, এটা কেমন টাইপের কষ্ট, প্রবাসীদের সঙ্গে সরাসরি না মিশলে অথবা না বুঝলে আপনি বুঝবেন না যে 500 রিয়াল 600 রিয়াল অথবা 500-700 দিরহাম বেতন পেয়ে সেই এক রুমে 16-17 জন 20 জন থেকে এবং সেই ক্যান্টিনের সেই ধরাবাঁধা খাবার খেয়ে এই দেশে টাকা পাঠানো, তখন কিন্তু তার টাকাটা দেশে সবাই একইভাবে কিন্তু ইউটিলাইজ করে না ভাই। তার টাকা কিন্তু কিছু টাকা হয় যে আসলে দেখবেন যে প্রবাসীদের ভাইরা দামি বাইক চালাচ্ছে, প্রবাসীদের বোনরা আইফোন ইউজ করছে, টিকটক করছে। টিকটক করা খারাপ আমি বলবো না, নতুন নতুন ড্রেস পরছে, কিন্তু প্রবাসী কিন্তু সেখান থেকে বলতেছে যে না আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। এইটা একেবারে 99% প্রবাসীর ক্ষেত্রে একই হিস্ট্রি। সেখান থেকে একটু সরে আসার জন্য প্রবাসী ভাইদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের বাংলাদেশ ফাইন্যান্সের প্ল্যাটফর্মের মাধ্যমে উনি সেভিংসটা উনি করতে পারবেন, এটা নিরাপদ থাকবে, নিশ্চিন্তে থাকবেন উনি। এবং পাশাপাশি আমরা যেটা বললাম যে প্রবাসীদের টাকা থেকে ব্যবসা করে, প্রবাসীদের টাকা বিনিয়োগ করে আমাদের যে লাভটা হবে সেইটাও আমরা প্রবাসীদের জন্যই আমরা খরচ করছি বিভিন্ন ফ্যাসিলিটির মাধ্যমে। যেটা আগেও বললাম, আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের ফ্যাসিলিটি, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি, তাদের জন্য ভাষা শেখানো এবং বিভিন্ন সুযোগ সুবিধা। আপনার সাথে আসলে এই কিভাবে কানেক্ট হবে? এই যে আপনাদের আমাদের বাংলাদেশ ফাইন্যান্সের ওয়েবসাইটে, আমাদের বাংলাদেশ ফাইন্যান্সের যে ফেসবুক পেজ, সেখানে আমাদের কানেক্ট হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে আমাদের কল দিলে আমাদের সঙ্গে। আপনাদের কোনো বুথ আছে কিনা যারা? না, দেশের বাইরে আমাদের বুথ নেই, বাট আমরা চেষ্টা করছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে বিভিন্ন জায়গাতে এটা তো আসলে ধরেন নিজের নামটাই ঠিক মতো লিখতে পারে না, কোনো কারণে বিদেশ গেছে, সে আসলে কিভাবে এই যে আপনারা আমাদের দেখেন একটা ডায়াসপোরা একসময় এরকম ছিল, নিজের নামটাও লিখতে পারে না। এই জায়গা থেকে কিন্তু চেঞ্জ আসছে। হ্যাঁ, এটা চেঞ্জ আসছে। এটা একসময় ছিল যখন আমাদের 80-র দশকে প্রবাসীদের যখন যাত্রা শুরু বাংলাদেশ থেকে, বেশি পরিমাণে যাত্রা শুরু হয় তখন। এখন যে কোনো নিম্ন পেশার অথবা নিম্ন আয়ের লোকজনও কিন্তু এখন মোবাইল ইউজ করছে, ফেসবুক ইউজ করছে। তো ওনারা এখন জানেন এটিএম কার্ড, আপনি দেখবেন যে গার্মেন্টস কর্মীরা, লক্ষ লক্ষ কর্মী, গার্মেন্টসের কর্মীরা কিন্তু এটিএম কার্ড ইউজ করছে। তো এটাও পরিবর্তন এসছে, ওনারাও জানে, ওনারাও ইমো ইউজ করে, ওনারাও হোয়াটসঅ্যাপ ইউজ করে, ওনারাও ইমেল ইউজ করে। ইমেল হয়তো অত মানুষ বেশি করে না, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যেই ফর্মটা আছে সেই ফর্মটা উনি চাইলে ইজিলি ডাউনলোড করে নিতে পারে। ডাউনলোড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে পাঠিয়ে দিলে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও গাইড করি সেভাবে, উনি এটা করতে পারবে। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অজস্র ধন্যবাদ, সাথে সাথে বাণিজ্য প্রতিদিনকেও ধন্যবাদ প্রবাসীদেরকে নিয়ে বিশেষভাবে এই আয়োজন করার জন্য, আমাদের বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির বীর প্ল্যাটফর্ম সম্বন্ধে সবাইকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ ফাইন্যান্স নিবেদিত বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রবাসীর বীর। প্রবাসীদের স্বপ্ন পূরণের সারথি বাংলাদেশ ফাইন্যান্সের এই প্ল্যাটফর্ম। আজকে আমরা এমন একজন অতিথি আপনাদের সামনে হাজির করেছি, যেই অতিথি দীর্ঘ সময় আসলে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন। একই সাথে এখন বর্তমানে বাংলাদেশের ফাইন্যান্সের ইসলামিক উইং এবং প্রবাসীদের নিয়ে যেই বীর প্ল্যাটফর্ম, সেটার ইনচার্জের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফাইন্যান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রবাসী বাংলাদেশীদের স্বপ্ন পূরণে বাংলাদেশ ফাইন্যান্স বীর আছে পাশে। বীর গ্রাহক হলেই আপনি পাচ্ছেন জীবন ও স্বাস্থ্য বীমা, গড়তে পারছেন নিজের বাড়ি, বিমানবন্দরে লাউজ অ্যাক্সেস সহ সঞ্চয়ের বিভিন্ন স্কিম তো থাকছেই। বাংলাদেশ ফাইন্যান্স বীর প্রবাসী স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্ল্যাটফর্ম।